গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস কুহক পর্বতী। এই প্রশ্ন দুটি সে কানে শুনল না। শব্দ সম্পর্কে তার ধারণা নেই। তার শব্দহীন জগতে হঠাৎ যদি কোনো ক্রমে কিছু শব্দ ঢুকেও যায়, সে তার অর্থ উদ্ধার করতে পারবে না। অথচ সে পরিষ্কার বুঝছে কেউ একজন জানতে চাইছে, কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন? আলো তার উত্তরে বলতে চাইল, কে? তুমি কে? সে মুখে বলল না, মনে মনে ভাবল, এতেই কাজ হলো। যে প্রশ্ন করেছিল সে তাকে সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের স্যার, নিশিনাথ স্যার। আপনি কথা বলছেন আমার সাথে? হ্যাঁ। কিভাবে কথা বলছেন? অন্যরকম ভাবে বলছি। কিভাবে বলছি আমি জানি না। তুমি এরকম হইচই করছো কেন? আলো আবার বলল, আপনি কিভাবে কথা বলছেন? আমি জানি না আমি কিভাবে বলছি। অন্যরা আমার সঙ্গে কথা বলে না কেন? এভাবে কথা বলার পদ্ধতি অন্যরা জানে না। কিন্তু তুমি আমাকে বলো, তুমি হইচই কেন করছো? দরজায় ধাক্কা দিচ্ছ কেন? আমার ভয় লাগছে তাই এরকম করছি। কোনো ভয় নেই। কথাবার্তার এই পর্যায়ে দরজা খুলে দীপা বের হয়ে এলে। রাত 2টোর মতো বাজে। আলো ঘুমোচ্ছে, গাঢ় ঘুম। দীপা তার স্বামীর ঘরে। দুজন অনেকক্ষণ ধরেই চুপচাপ বসে আছেন, যেন কারো কোনো কথা নেই। মহসিন বললেন, কিছু একটা করা দরকার। দীপা কিছু বললেন না, বলার কিছু নেই। মহসিন বললেন, মুখবধির ছেলে মেয়ে তো আরও আছে। তারা সবাই তো এরকম না। তার স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে। দীপা বলল, আলোও করবে। আর করবে। প্রাইভেট কোচ করার চেষ্টা করে তো দেখা গেল, লাভটা তাতে কি হলো? দীপা কিছু বললেন না। মুখবধির স্কুলের একজন খুব নামী শিক্ষক তারা রেখেছিলেন, যিনি আলোকে পড়াশোনা শেখানোর চেষ্টা করবেন, অক্ষর পরিচয় করিয়ে দিবে, লিপ রিডিং শেখাবে। কোনো লাভ হয়নি। আলো মাস্টারের সামনে পাথরের মতো বুক করে বসে থাকে। মাস্টার সাহেব যতবার বলেন, বলো সরেয়া, খুব সহজ, হা করো, হা করে কিছু বাতাস বের করে দাও। বাতাস বের করবার সময় এ জায়গাটা কাঁপবে। তিনি হাত দিয়ে গলা দেখিয়ে দেন। মুখের সামনে এক টুকরো কাগজ রেখে বুঝিয়ে দেন, সরেয়া বললে কিভাবে কাগজটা কামবে। আলো সব দেখে, কিন্তু কিছুই করে না। 2 দিন মাস্টার প্রাণান্ত চেষ্টা করলেন। 3য় দিনে আলোর পর খানিকটা রেগে গেলেন। তীব্র গলায় বললেন, যা বলছি করো। বলার সাথে সাথে আলো ঝাঁপিয়ে পড়ল মাস্টার সাহেবের ওপর, হিংস্র পশুর ছাপ। চেয়ার নিয়ে মাস্টার সাহেব উল্টে পড়ে গেলেন। আলো তার হাত কামড়ে ধরল, রক্ত বের করে বিশ্রী কাণ্ড। পড়াশোনার সেখানেই দে। মহসিন বললেন, বসে আছো কেন, যাও ঘুমিয়ে পড়ো। দীপাক্ষীণ গলায় বলল, তোমায় মেয়ের পর রাগ করে থেকো না। মহসিন বললেন, রাগ করব কেন? মেয়ে কি আমার না? তাহলে এসো, মেয়ের গালে তো চুমু দিয়ে যাও। তিনি সঙ্গে সঙ্গে উঠে এলেন। আলো ঘুমাচ্ছে। কি অদ্ভুত সুন্দর হয়েছে তার এই মেয়ে। কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এর জন্য কে জানে। তিনি নিচু হয়ে মেয়ের গালে চুমু খেলে। আলো সঙ্গে সঙ্গে চোখ মেলল। এতক্ষণ সে জেগেই ছিল। দীপা ইশারায় বললেন, তুমি কি এতক্ষণ জেগেছিলে? আলো হ্যাঁ সূচক মাথা নাড়ল। দীপা বিস্মিত হয়ে তাকালেন। আলো ইশারায় বলল, সে আর কোনোদিন হইচই চেঁচামেচি করবে না, এবং এই ঘরে সে একা একা থাকতে পারবে। আজকে চেঁচামেচির জন্য তার খুব লজ্জা লাগছে। দীপা স্বামীর দিকে তাকালেন। মেয়ের এই পরিবর্তন তার কাছে খুবই অস্বাভাবিক লাগছে। আলো আবার ইশারায় বলল, সে পড়াশোনা করতে চায়, এখন থেকে সে স্যারের কাছে পড়বে। মহসিন বললেন, বেশ তো, তোমার আগের ওই স্যারকে খবর দিব।
আলো বাবার কথা বুঝতে পারল না। মহসিন দীপাকে বললেন, তুমি ওকে ইশারায় আমার কথা বুঝিয়ে দাও, ও কিছু বুঝতে পারছে না। দীপা আলোকে বুঝিয়ে দিলেন। আলো ইশারায় বলল সে ওই স্যারের কাছে পড়বে না, সে নিশানাত স্যারের কাছে পড়বে। তার কাছে পড়তে চাও কেন? তিনি আমাকে কথা বলা শিখিয়ে দিবেন। উনি তো মা পারবেন না, সবাই সবকিছু পারে না। কথা বলা শেখানোর জন্য আলাদা স্যার আছে। আমি তার কাছেই পড়ব, উনি আমাকে কথা বলা শিখিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। আলো শুয়ে পড়ল, কোলবালিশ জড়িয়ে ধরে চোখ বন্ধ করল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। বাইরে শো শো করে হাওয়া দিচ্ছে, আকাশ মেঘলা ছিল, বৃষ্টি বোধহয় হবে। দীপা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। তার চোখ পেঁচা, তার বড় কষ্ট হচ্ছে। ভোররাত থেকে বৃষ্টি, এমন বৃষ্টি যে সকালে দেখা গেল পড়ছে, পানি উঠে গেছে। গাড়ির মাঠগার্ড পানির নিচে। গাড়ির ড্রাইভার সুরুজ মিয়া কিছুতেই গাড়ি স্টার্ট দিতে পারল না। আনন্দে তুষারের চোখে পানি এসে গেল। আজও স্কুলে যেতে হবে না। আজ পাটিগণিতের একটা পরীক্ষা হবার কথা, অন্যরকম পরীক্ষা। স্যার একজন একজন করে বোর্ডে ডাকবেন, বোর্ডে সব ছাত্রদের সামনে অঙ্ক কষতে হবে। যদি কোথাও কোনো ভুল হয় তখন স্যার বলবে, এই যে বুদ্ধিমান, আমার দিকে তাকাও, চাঁদ মুখটা দেখি। মুখটা সুন্দর মনে হচ্ছে, শুধু কান দুটো এই সুন্দর মুখের সাথে মানাচ্ছে না। এই যে বুদ্ধিমান, আপনি আসুন আমার সঙ্গে, আপনার কান দুটো আমি খুলে রেখে দেই। স্কুলে যেতে হবে না, এ আনন্দ তুষার চেপে রাখতে চেষ্টা করছে। মনের ভাবটা প্রকাশ হওয়া উচিত নয়। সে মুখ কালো করে বলল, সত্যি স্কুলে যেতে পারবো না সুরুজ চাচা? সুরুজ মিয়া বলল, হুম, অবস্থা দেখতাছো না, রাস্তায় হাঁটু পানি। তুষার দুঃখী দুঃখী গলা বের করে বলল, সারাদিন তাহলে করব কি? কি আর করবা, খেলাধুলা করো, তবে খবরদার পানিতে নামবা না। পানিতে নামলে বেগম সাহেব খুব রাগ করবেন। তুষার কাগজের নৌকা বানাতে বসল। রাত্রি বসল গল্পের বই নিয়ে। তুষারের খুব ইচ্ছে করছিল পানিতে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা। একা একা পানিতে যেতে তার সাহসে কুলাচ্ছে না। রাত্রি সঙ্গে থাকলে সে যেত, রাত্রি যাবে না। একবার গল্পের বই নিয়ে বসলে সে বই শেষ না করে ওঠে না। আজ যা মোটা বই হাতে নিয়ে বসেছে, এটা শেষ হতে হতে বৃষ্টি থেমে যাবে, পানি নেমে যাবে। এমন চমৎকার একটা ছুটি, অথচ সে তেমন কোনো মজা করতে পারবে না। তুষার নৌকা বানানোর কাগজ নিয়ে বারান্দায় চলে এলো। নৌকা বানিয়ে বানিয়ে বারান্দা থেকে সে ছাড়বে, 7টা নৌকা বানাবে। সপ্তডিঙ্ঘা, মধুকর। দেখা যাবে নৌকাগুলো কত দূর যায়। প্রথম নৌকা পানিতে ছাড়ার সঙ্গে সঙ্গে তুষার লক্ষ্য করল আলো পানিতে নেমে ছপ ছপ শব্দ করে বাড়ির পেছনে যাচ্ছে। নিশানাথ স্যারের ঘরের দিকে যাচ্ছে বোধ হয়। তুষার ডাকল, আলো, এই আলো। আলো ডাক শুনল না, শুনবার কথাও নাই। সে একা একা কিরকম নির্বিকার ভাবে যাচ্ছে। তার হাঁটু পর্যন্ত ডুবে গেছে পানিতে। তুষার মার কাছে চলে গেল। দীপার মাথা ধরেছে, তিনি শুয়ে আছে। তার মাইগ্রেনের ব্যথা আছে, মাঝে মাঝে এ ব্যথা তাকে কাবু করে ফেলে। আজও করছে। ঘর অন্ধকার করে তিনি শুয়ে আছে। তুষার বলল, মা, আলো একা একা বাড়ির পেছনে যাচ্ছে। দীপা চুপ করে রইলে। পানি ভেঙে একা একা যাচ্ছে মা। যা, তোমরা তাকে খেলায় নেবে না, কিছু করবে না, ও বেচারা একা একা কি করবে? আমি কি ওকে নিয়ে আসবো? নিয়ে আসতে হবে না, ও কিছুক্ষণ খেলুক একা একা। বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো। ভিজুক, খানিকটা ভিজলে কিছু হয় না। আমি খানিকটা ভিজে আসবো মা। না, তোমাকে ভিজতে হবে না। তুষার বেশ মন খারাপ করল। মার কাণ্ডটা সে বুঝতে পারছে না। এক একজনের জন্য এক এক ব্যবস্থা কেন? আলো যদি পানিতে ভিজতে পারে, সে পারবে না কেন? বড়দের এইসব কোন ধরনের যুক্তি? মাকে যুক্তির ভুল ধরিয়ে দেওয়ার সাহসও তার হল না। তার শুধু মনে হলো
মা নিজে মেয়ে বলেই মেয়েদের বেশি আদর করেন। নিশানাথ বাবু একটা আয়না হাতে নিয়ে মুখ কালো করে বসে আছে। তার নিচের পাটির দাঁত পড়তে শুরু করেছে। আজ সকালে দাঁত মাজার সময় দুটো একসঙ্গে পড়ে গেল। আশ্চর্য কাণ্ড, নিজের মুখটা এখন যে কি কুৎসিত দেখাচ্ছে, কথাবার্তাও কেমন অস্পষ্ট হয়ে গেছে। কিছু বললে দাঁতের ফাঁক দিয়ে শব্দ বের হয়ে যাচ্ছে। হচ্ছেটা কি? নিশানাথ বাবু জানালা দিয়ে তাকালেন। এখনো বৃষ্টি পড়ছে। বৃষ্টি কমলে একজন ডেন্টিস্টের কাছে যাবে, তার সঙ্গে আলোচনা করবেন। তার ধারণা হলো কোনো একটা ভিটামিনের অভাবে এমন হচ্ছে। সে ভিটামিনটা এখন খেলে কি বাকি দাঁতগুলো টিকবে? আমি এসেছি। নিশানাথ বাবু চমকে উঠলেন। আলো এসেছে, দরজায় দাঁড়িয়ে আছে। সে কথা বলছে, মাথার মধ্যে কথা। নিশানাথ বাবু আলোর দিকে ফিরলেন, হাসলেন। যদিও দাঁত নেই, মুখে হাসতে তার লজ্জা লাগছে। তিনি আলোর সঙ্গে কথা বলা শুরু করলেন। পুরো কথাবার্তা হলো মাথার ভেতরে। কারো ঠোঁট নড়ল না, কোনো রকম শব্দ হলো না। বাইরের কেউ দেখলে নিশ্চয় ভাবত এরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কেন। তাদের কথাবার্তার শুরুটা নিশানাথ, কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। দেখো না কি কাণ্ড, আমার সব দাঁত আপনা আপনি পড়ে যাচ্ছে। আপনার কি অসুখ করেছে? বুঝতে পারছি না, হয়তো করেছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো বসো। আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন, অন্যরা সেভাবে বলে না কেন? পুরো ব্যাপারটার আমি কিছুই জানি না। আমার বোধহয় কোনো একটা বড় অসুখ হয়েছে। সে অসুখের পর থেকে এই অবস্থা। আমি আপনার কাছে পড়া শিখব। বেশ তো, শিখবে। অবশ্য জানি না পারব কিনা, পারতেও পারে। নিশানাথবাবু এই পর্যায়ে খুব উৎসাহিত বোধ করলেন। তুষারের ইংরেজি শেখানোর ব্যাপারটা তার মনে পড়ল। আলোক, তুমি এক কাজ করো, চোখ বন্ধ করে থাকো। আমি তোমার মাথার ভেতর চলে যাব, সেখান থেকে শিখাবো। মাথার ভেতর কেমন করে যাবেন? জানি না, তবে আমি যেতে পারি। আলো চোখ বন্ধ করে বসল। নিশানাথ বাবু মেয়েটার মাথার ভিতর অনায়াসে চলে গেলে। তার জন্য বড় ধরনের একটা বিস্ময় অপেক্ষা করছিল। উজ্জ্বল আলোয় এই মেয়ের মাথার গহীন কুয়ো ঝলমল করছে। নিশানাথ বাবু মুগ্ধ হয়ে গেলে। গহীন কুয়ো দিয়ে নিচে নামতে নামতে তার বারবার মনে হলো এই মেয়ে একটা অসাধারণ মেয়ে। তিনি পরিষ্কার বুঝতে পারছেন এই মেয়ের কল্পনা শক্তি অসাধারণ, বোঝার ক্ষমতাও অসাধারণ। নিশানাথ বাবুর রোমাঞ্চ বোধ হলো। তার ভালো লাগছে, খুব ভালো লাগছে। আনন্দে মন ভরে যাচ্ছে। তিনি আবার কথা বলা শুরু করলেন। নিশানাথ, আলো, তুমি কি আমার কথা বুঝতে পারছো? পারছি। তুমি কি জানো সবকিছুর নাম আছে? জানি। লেখার সময় নামগুলো লিখি। সে লেখার জন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করি, যেমন স্বরীয়, স্বরিয়া, রস্বই, দীর্ঘই। আমি বইতে এগুলো দেখেছি। এই চিহ্নগুলো সাজিয়ে সাজিয়ে আমরা মনের ভাব লিখে ফেলি। তুমি চিহ্নগুলো শিখে ফেল, তাহলে লিখে মনের ভাব প্রকাশ করতে পারবে, বই পড়তে পারবে। আমাকে চিহ্নগুলো শিখিয়ে দিন। একদিনে পারবো না, ধীরে ধীরে শেখাবো। আমি একদিনেই সব শিখে ফেলতে চাই। আজ আমি আর শেখাতে পারবো না, আমার প্রচণ্ড মাথা ধরেছে। নিশানাথ বাবু আলোর মাথার ভেতর থেকে বের হয়ে এলেন। অসহ্য যন্ত্রণায় তিনি ছটফট করতে লাগলেন। এরকম তীব্র যন্ত্রণা তার এর আগে হয়নি। শুধু যে যন্ত্রণা হচ্ছে তাই নয়, মুখ দিয়ে লালা ঝরছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। তিনি গঙ্গানের মতো শব্দ করতে লাগলেন। দীপা লক্ষ্য করলেন ঘরের এক কোণে একটা বই নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে। আলো আলো বইয়ের পাতা উল্টাচ্ছে। তার ভঙ্গি দেখে মনে হয় সে পড়ছে। দীপার মনটাই খারাপ হয়ে গেল। বেচারি আলো পড়া পড়া খেলছে। আহা বেচারি, আহা। রাত 10টার দিকে দারোয়ান এসে খবর দিল স্যার কেমন জানি করছে।
দীপা ছুটে গেলেন। নিশানাথবাবু বিছানায় বসে আছেন। তার চোখ রক্তবর্ণ, মুখ দিয়ে লালা ঝরছে। দীপা বললেন, চাচা আপনার কি হয়েছে? নিশানাথবাবু বললেন, কিছু বুঝতে পারছি না মা, কিছু বুঝতে পারছি না। দীপা তৎক্ষণাৎ ডাক্তার আনতে পাঠালেন। তিনি মনে মনে ঠিক করে রাখলেন ডাক্তার দেখে যাবার পর নিশানাথবাবুকে হাসপাতালে কিংবা কোনো ক্লিনিকে পাঠিয়ে দিবেন। চাচা, আপনার অসুবিধা কি হচ্ছে তা বলুন। আমি নিজেও বুঝতে পারছি না মা। মাথায় যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ। পানি খাবেন একটু? না, আমার তৃষ্ণা হচ্ছে না। গরম লাগছে কি? ফ্যান ছেড়ে দিব? না, ঠান্ডা লাগছে। তাহলে গায়ে একটা চাদর গায়ে দিয়ে শুয়ে থাকুন, ডাক্তার এক্ষুনি চলে আসবে। নিশানাথবাবু গায়ে চাদর জড়িয়ে শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ঘুমে তার চোখ বন্ধ হয়ে গেল। ডাক্তার এসে দেখলেন রোগী ঘুমোচ্ছে। তিনি বললেন, ঘুম ভাঙিয়ে কাজ নেই, আমি সকালে এসে দেখে যাব। ভালো ঘুম হচ্ছে যে কোনো রোগের খুব বড় ওষুধ। ডাক্তার সাহেবের কথা বোধহয় সত্য। নিশানাথবাবুর ঘুম ভাঙল ধরে। তার মাথা ব্যথা নেই, শরীর ঝরঝরে। তিনি অনেকক্ষণ বাগানে হাঁটাহাঁটি করলেন। চা খেতে খেতে মালির সঙ্গে অনেক গল্প করলেন। সবই তার ছেলেবেলার গল্প। গল্প শেষ করে নিজের ঘরে এসে চিঠি লিখলেন তাপসীকে। তাপসী তার বড় বোনের মেয়ে, কলকাতায় থাকে, বিয়ে পড়ে। এই মেয়েটিকে তিনি ছোটবেলায় খুব স্নেহ করতেন। দেশ ছেড়ে সে যখন তার মার সঙ্গে চলে যায়, তিনি খুব কেঁদেছিলেন। তাপসী, মা আমার, ময়না আমার, মা গো তুমি কেমন আছো? আমার শরীর ভালো নেই মা, কি জানি হয়েছে, বেশি দিন আর বাঁচব না। আমার যে কি হয়েছে নিজেও জানি না, খুব কষ্ট হয়, মাথার যন্ত্রণা। এ কষ্ট তবু সহ্য করা যায়, কিন্তু তার চেয়েও বড় কষ্ট আমি মানুষের মাথার ভিতর ঢুকে যেতে পারি। এ পর্যন্ত লিখে নিশানাথ থামলেন। তাপসী এই চিঠি পড়ে কি ভাববে? নিশ্চয় ভাববে তার মাথা খারাপ হয়ে গেছে, তিনি আবল তাবল ভাবছে। নিশানাথবাবু চিঠি ছিঁড়ে ফেললেন। মাসুদ মুখ শুকনো করে বসে আছে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। রাগের কারণ হচ্ছে দরজায় নক না করে ডাক্তার সাহেবের চেম্বারে ঢোকায় ডাক্তার সাহেব খুব বিরক্ত হয়েছেন। অন্য সময় হলে বিরক্ত হতেন না, আজ হয়েছেন। কারণ ওই মেয়ে ঘরে বসে আছে। মেয়েটা বড় যন্ত্রণা করছে। কাজের সময় যদি এসে এইভাবে বসে থাকে তাহলে কিভাবে কাজ হয়? সবকিছুর একটা সময় অসময় আছে। প্রেম খুবই ভালো জিনিস, তাই বলে কাজের সময় কেন? রুগীরা বসে আছে, এক্স-রে রিপোর্ট নিয়ে যাবে। ডাক্তার সাহেবের সময় হচ্ছে না। মাসুদ ডাক্তার সাহেবের চেম্বারে ইচ্ছে করেই শব্দ না করে ঢুকেছে, যাতে সে কোনো অস্বস্তিকর কোনো পরিস্থিতিকে দুজনকে দেখতে পায়। মেয়েটা যেন লজ্জায় পড়ে। লজ্জায় পড়লে আসা যাওয়া কমবে। আসা যাওয়াটা যেন একটু কমায়। কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো নয়। প্রেমের মতো ভালো যে জিনিসও তার বাড়াবাড়ি খারাপ। মাসুদ অবশ্য তাদের কোনো অস্বস্তিকর অবস্থায় দেখল না। দুজনেই মুখোমুখি বসে গল্প করছে। খুব সিরিয়াস ধরনের কোনো গল্প হবে, কারণ দুজনের মুখই বেশ গম্ভীর। ডাক্তার সাহেব মাসুদের দিকে তাকিয়ে বললেন, কি চাও? রিপোর্টগুলি কি হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, নিয়ে যাও। শোনো মাসুদ, ঘরে ঢুকবার সময় নক করে তারপর ঢুকবে, এটা হচ্ছে সাধারণ ভদ্রতা। ডাক্তার সাহেবের কথার জবাবে কিছু না বলে চুপ করে থাকলে ঝামেলা চৌকে যেত। মাসুদ তা পারল না। সে বলে ফেলল, কাজের সময় এত কিছু মনে থাকে না স্যার। রুগী বসে আছে, কতক্ষণ বসে থাকবে বলেন? ওদের তো কাজকর্ম আছে, সারাদিন বসে থাকলে তাদের তো চলে না। রুগী বসে থাকবার সঙ্গে দরজায় নক দেওয়ার সম্পর্ক কি? রুগী বসে থাকলে কি দরজায় নক করা যায় না? মনে থাকে না স্যার। সাধারণ জিনিস মনে থাকে না, বাকি সব তো মনে থাকে। তোমার আচার ব্যবহার আমার পছন্দ হচ্ছে না। ও অপছন্দের কি করলাম স্যার? অপছন্দের কি করেছ তুমি জানো না? যে না। ডাক্তার সাহেবের মুখ রাগ এবং অপমানে কালো হয়ে গেল। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন,
রোগীদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো। তোমার বিরুদ্ধে অনেকে কমপ্লেন করেছে। এই পর্যায়ে মাসুদ একটা বড় ভুল করল, না ভেবেচিন্তে বলে বসল, কমপ্লেন তো স্যার আপনার বিরুদ্ধেও আছে। সব কমপ্লেন ধরলে কি আর চলে? কিছু লোক আছে যারা আল্লাহর বিরুদ্ধেও কমপ্লেন করে, করে না? ডাক্তার সাহেব থমথমে গলায় বললেন, আমার বিরুদ্ধে কি কমপ্লেন আছে? বাদ দেন। বাদ দেব কেন? শুনি কি কমপ্লেন। আমাকে আপনি তুমি করে বলেন কেন? ছোট চাকরি করি বলেই তুমি বলতে হবে? আমি স্যার বিএসসি পাস করা একটা ছেলে। ঠিক আছে, তুমি যাও। মাসুদ বের হয়ে এলো। তার কিছুক্ষণ পরেই সে যে চিঠি পেল তার বক্তব্য হচ্ছে, নোভা পলিক্লিনিকে তোমার চাকরির প্রয়োজন নেই। আগামী দিনের ভিতর তুমি তোমার দায়িত্ব বুঝিয়ে দিবে। এক কথায় চাকরি নট। মাসুদের মনটা খুবই খারাপ হয়েছে। এই সময় চাকরি চলে যাওয়া একটা ভয়াবহ ব্যাপার। নতুন চাকরি জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। বদমেজাজের কারণে এর আগেও দুবার চাকরি গেছে। এটা নিয়ে তৃতীয়বার হলো। ডাক্তার সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইলে হবে কিনা কে জানে। ক্ষমা চাইতে ইচ্ছে করছে না। মাসুদ হেল্পার ছেলেটাকে চা আনতে পাঠালো। হাতভাঙা এক রুগী এসেছে। কিছুক্ষণ পরপরই হাউমাউ করে চেঁচিয়ে উঠছে। মাসুদ তার দিকে তাকিয়ে বলল, খবরদার, নো সাউন্ড। চিৎকার করলে ব্যথা কমে না, উল্টো হাড়ের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়। হাতভাঙা রুগীর সিরিয়াল ৩৩। মাসুদ তাকে ৬ নম্বরে নিয়ে এলো। অন্য রুগীরা হইচই শুরু করেছে। মাসুদের মুখটা তেতো হয়ে গেল। ব্যথায় একজন মরে গেছে, তাকে আগে যেতে দিবে না। এটা কি রকম বিচার? চ্যাংরা মতো এক ছোকরা ফুসফুসের এক্স-রে করতে নিয়ে এসেছে। সে তেরিয়া হয়ে বলল, পিছনের জনকে আগে দিচ্ছেন, ব্যাপার কি? মাসুদ গম্ভীর গলায় বলল, আমার ইচ্ছা। আপনার ইচ্ছা মানে? আমার ইচ্ছা মানে আমার ইচ্ছা। পছন্দ না হলে যান, ডাক্তার সাহেবের কাছে গিয়ে কমপ্লেন করেন। ওই যে ডাক্তার সাহেব ওই ঘরে বসে। দরজা নক করে তারপরে যাবেন ভাই, ভেতরে লেডিজ আছে। চ্যাংড়ার আগে কাঁপতে কাঁপতে ডাক্তারের ঘরে গিয়ে ঢুকল। মাসুদ মনে মনে বলল, হারামজাদা। ঠিক এই সময় ঘরে ঢুকলেন নিশানাত বাবু। মাসুদ অবাক হয়ে তাকিয়ে রইল। সে চিনতে পেরেছে, না পারলেই বোধহয় ভালো হতো। এ কি অবস্থা হয়েছে মানুষটার? নিশানাত বাবু মাসুদের দিকে তাকিয়ে বললেন, ভালো আছেন? মাসুদ জবাব দিল না। জবাব দেবার মতো অবস্থা তার নেই। সে স্তম্ভিত, তার চোখের পলক পড়ছে না। নিশানাত বাবু বললেন, আমাকে চিনতে পেরেছেন, তাই না? জি, আপনার অবস্থা তো খুব খারাপ। খারাপ? আমার আপনার এখান থেকে যাবার পর কি যে হলো! মাথার সব চুল গেল পড়ে, দাঁতও সব পড়ে যাচ্ছে। তারপর মাথায় যন্ত্রণা হয়। বসেন ভাইজান, বসেন। আপনাকে দেখে মনটাই খারাপ হয়ে গেল। খুবই খারাপ। বিশ্বাস করেন, মনটা খুবই খারাপ হয়েছে। লোকটার মনের অবস্থা নিশানাথবাবু পরিষ্কার বুঝতে পারছে। সে খুবই দুঃখিত, তার চোখে পানি এসে যাচ্ছে। একটা মানুষ তার জন্য এতটা মন খারাপ করে কিভাবে, তা তিনি বুঝতে পারছেন না। তবে এই মানুষটা তার কাছে কোনো একটা ব্যাপার লুকোতে চেষ্টা করছে। এক্স-রে সংক্রান্ত ব্যাপার। তিনি ইচ্ছে করলে লুকানো ব্যাপারটা ধরতে পারেন। মাথার আরেকটু গভীরে ঢুকলেই হলো। নিশানাতের মনে হলো এটা ঠিক নয়, অনধিকার চর্চা। একজন মানুষের ব্যক্তিগত জগতে ঢুকে পড়া, এটা অন্যায়, বড় ধরনের অন্যায়। মাসুদ বলল, ভাইজান, আপনাকে দেখে আমার মনটা ভেঙে গেছে। আপনি যান ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করে, উনি যদি কোনো ওষুধপত্র দেন। নিশানাথবাবু নিচু গলায় বললেন, ওষুধটা একদিক থেকে ভালো। এখন আমি অনেক কিছুই বুঝতে পারি। কি বুঝতে পারেন? এই যে ধরুন, আপনার আর চাকরি চলে গেছে, এটা আমি জানি। মাসুদের চোখ বড় বড় হয়ে গেল। তার বেশ কিছু সময় লাগলো ব্যাপারটা বুঝতে। সে গম্ভীর গলায় বলল, আর কি জানে? আর জানি
যে আপনি মানুষটা খুবই বদরাগ, কিন্তু আপনার মনটা কাচের মতো পরিষ্কার। আপনার বড় ভাই মারা গেছেন, বড় ভাইয়ের পুরো সংসার দীর্ঘদিন ধরে আপনি টানছেন। এই কারণে বিয়েও করেননি। আরও জানি যে খুবই গরিব রুগী যারা আছে তাদের কাছ থেকে এক্সট্রা টাকা নিয়ে ভাঙতি ফেরত দেওয়ার সময় ইচ্ছা করে বেশি টাকা ফেরত দেন। মাসুদ স্তম্ভিত হয়ে গেল। এই লোক এসব কথা কিভাবে বলছে? সে ক্ষীণ স্বরে বলল, "ও, আপনি একটু ডাক্তার সাহেবের কাছে যান, তার সাথে কথা বলেন। আপনাকে এতক্ষণ আমি বলিনি, কিন্তু না বলে পারছি না। আমাদের এখানে এক্স-রে মেশিনে একটা গন্ডগোল হয়েছিল। তারপর থেকে আপনার এইসব হচ্ছে। আপনি যান, ডাক্তার সাহেবের কাছে যান। এই লোকটা খুব খারাপ, তবে ডাক্তার ভালো। সব খারাপ মানুষেরই দু-একটা ভালো ব্যাপার থাকে।" নিশানাথবাবু ডাক্তার সাহেবের কামরায় ঢুকলেন। ডাক্তার সাহেব বিরক্ত মুখে তাকালেন, শীতল গলায় বললেন, "কি ব্যাপার? কি চান আপনি?" নিশানাথবাবু জবাব দিলেন না। তিনি নিমেষের মধ্যে ঢুকে গেলেন ডাক্তার সাহেবের মাথার ভেতরে। তার দম বন্ধ হয়ে আসলো। তিনি শিউরে উঠলেন। এই ডাক্তারের মনে এত ঘৃণা কেন? এত লোভ কেন? মানুষটার চেহারা কি সুন্দর, কত জ্ঞান, কত পড়াশোনা, অথচ তার মন ঘৃণায় নীল হয়ে আছে। ঘৃণার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র লোভ। সবকিছুর জন্যই লোভ। এ মুহূর্তে তার লোভ সামনে বসে থাকা স্নিগ্ধ চেহারার মেয়েটির প্রতি। কত বয়স মেয়েটি? খুব বেশি হলে 17-18। নিশানাথবাবু ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে বললেন, "কেমন আছেন?" ডাক্তার সাহেব বললেন, "আমি কেমন আছি সেই তথ্যর আপনার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনি আমার কাছে কি চান সেটা বলুন।" "কিছুই চাই না।" "কিছুই চান না তাহলে এসেছেন কেন?" নিশানাথবাবু মেয়েটির দিকে তাকালেন। এ তো সেই মেয়ে যাকে এতবার স্বপ্নে দেখেছেন, নাচিবা নাম। নিশানাথবাবু বললেন, "কেমন আছো মা?" মেয়েটি চমকে উঠে বলল, "আমাকে বলছেন?" "হ্যাঁ, তোমাকেই বলছি। ওই দিন তো তুমিই ছিলে। ওই যে তোমার জন্মদিন ছিল, অথচ তোমার খুব কষ্ট হচ্ছিল। তুমি একটা ট্রাকের সামনে দৌড়ে চলে গেলে। যদি ট্রাকটা না থামতো।" ডাক্তার সাহেব চেঁচিয়ে উঠলেন, "পাগল নাকি এই লোক? হু আর ইউ? গেট আউট! গেট আউট!" নাসিমা কাঁপা গলায় বলল, "না, উনি পাগল নন। উনি ঠিকই বলেছেন, খুব ঠিক বলেছেন।" ডাক্তার সাহেব বলল, "আপনি কে?" "আমি আপনার একজন রুগী।" "আমার রুগী মানে?" "রুগীদের সঙ্গে আমার কোনো ব্যাপার নেই। আমি রেডিওলজিস্ট। এক্স-রে প্লেট দেখে রিপোর্ট লিখে দেই। সোজাসুজি বলুন তো, আপনি কে?" "আমার মাথার ভিতর দিয়ে প্রচুর এক্স-রে চলে গিয়েছিল। মনে নেই আপনার? তারপর থেকে দেখুন না কি হয়েছে। মাথার চুল পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, হাতের নখগুলোও মরে যাচ্ছে। দেখুন না কেমন কালচে হয়ে গেছে।" "আপনি সেই রুগী?" "জি, আমি সেই রুগী।" ডাক্তার সাহেব নিজের বিস্ময় গোপন করে ঠান্ডা গলায় বললেন, "কি উল্টোপাল্টো কথা বলছেন? আমাদের এখানে কারো মাথার ভিতর দিয়ে বেশি এক্স-রে পাস করানো হয় না। যতটুকু দরকার ততটুকুই করা হয়। আজে বাজে আ এলিগেশন এনে আপনার লাভ হবে না। আপনার ভয় নেই, আমি কোনো অভিযোগ করছি না।" নিশানাথবাবু বুঝতে পারছেন ডাক্তার তার কথা কিছুই বিশ্বাস করছে না। সে অবিশ্বাসী চোখে তাকিয়ে আছে। এ লোকটার মন অবিশ্বাস এবং সন্দেহে পরিপূর্ণ। আচ্ছা, কিছু কি করা যায় না? এর মাথায় ঢুকে সামান্য কিছু ওলটপালট কি করে দেওয়া যায় না? তিনি যদি তুষারের মাথায় ঢুকে কিছু পরিবর্তন করতে পারেন, তিনি যদি আলোর মতো একটা মূক ও বধির মেয়েকে শেখাতে পারেন, তাহলে এই লোকটিকে কেন পারবেন না? চেষ্টা করতে তো ক্ষতি নেই, চেষ্টা করেই দেখা যাক না। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস কুহক পরবর্তী